আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 অর্থাৎ যেটি নতুন বেরিয়েছে সেই টেস্ট পেপারটির দ্বিতীয় পেজ অর্থাৎ 73 নাম্বার পেজের 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগ প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথমে 1-এর দাগের 1-এর দাগের প্রত্যেকটি প্রশ্ন হচ্ছে মাল্টিপল চয়েস অর্থাৎ বহু বিকল্পধর্মী। তো এখানে প্রথম প্রশ্নটি বলছে বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে কত বছরে, অর্থাৎ সময়টা আমাকে বার করতে বলেছে। তাহলে মূলধনটা এখানে কত বলে দিয়েছে, 3 গুণ, মানে সুদ যোগ আসল সমান হচ্ছে 3x। আর আমি ধরে নেব যে আসলটা কত, এক্স। তাহলে এখানে আমি দেখো বন্ধুরা, ধরে নিয়েছি মূলধন অর্থাৎ আসল এক্স, সুদ আসলটা হচ্ছে 3x। তাহলে সুদ কত হবে, এই দুটোকে বিয়োগ করে দিতে হবে, তাহলে সুদ হবে 2x। সুদের হার বার্ষিক কত বলেছে, 6.14%, মানে 4 6 24 আর 1 25, তাহলে 25/4%। আমাকে সময়টা বার করতে হবে। আমরা জানি আই অর্থাৎ সুদ সমান PRT/100। আই সেটা আমরা পেয়ে গেছি, সুদ কত 2x, সেটা বসিয়েছি। পিটা হচ্ছে আসল, মানে হচ্ছে মূলধনটা এক্স। আরটা হচ্ছে ওই যে 25/4, তাহলে 25টা উপরে থাকবে, 4টা নিচে চলে যাবে। টিটাই আমাকে বার করতে হবে, বাই 100টা রয়েছে। এবার কাটাকাটি করলাম, 25 4 100, তাহলে নিচে 4 হলো। এবার এখানে ওপরে ওপরে আমি এক্স এক্স কেটে দিয়েছি, তাহলে এই দিকে 2 সমান থাকলো T/4 4 16, তাহলে 16টা উপরে গুণ হয়ে যাবে, তাহলে টি সমান হচ্ছে 32। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 32 বছরে সুদ আসল হবে আসলের 3 গুণ। বেশ, এটা গেল 1-এর অঙ্কটি। এরপর আমরা দেখব 2-এর প্রশ্নটি। 2-এর প্রশ্নটি বলছে এক্স ভ্যারিজিয়াস y⁵ হয়, তবে y ভ্যারিজিয়াস কত হবে। এখানে দেখো বন্ধুরা, এখানে আমাকে বলে দেওয়া আছে যে এক্স ভ্যারিজিয়াস y⁵3/2। তাহলে আমাকে উল্টোটা বার করতে হবে, অর্থাৎ y ভ্যারিজিয়াস বার করতে হবে। তাহলে সেক্ষেত্রে 3/2টা ওই দিকে গেলে হয়ে যাবে কত, 2/3। তাহলে y ভ্যারিজিয়াস x⁵2/3। এটা গেল 2-এর প্রশ্নটি। এরপর আমরা দেখব 3-এর প্রশ্নটি। 3-এর প্রশ্নটিতে বলছে একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত হবে। বেশ, দেখো বন্ধু, আমি পাশে ছবিটা অঙ্কন করেছি। বলছে যে কেন্দ্র থেকে 15 সেমি দূরে, কেন্দ্র থেকে 15 সেমি দূরে যে জ্যাটি আছে সেটির দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। তাহলে কেন্দ্র থেকে 8 সেমি দূরে জ্যাটার দৈর্ঘ্য কত হবে, এটা আমাকে বার করতে বলেছে। বেশ, তাহলে এখানে দেখো ছবি অনুযায়ী আমরা, মানে চিত্র অনুযায়ী লিখে নিয়েছি কত, এবি সমান হচ্ছে 16 সেমি। তাহলে এবি আমরা জানি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী যে কোনো সরলরেখা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই দিকেরটাও 8 হবে, এই দিকেরটাও 8 হবে, অর্থাৎ এ ই এটা 8 হবে, ই বি এটাও 8 হবে। এই যে এই সমান ইবি সমান হচ্ছে 8 সেমি। আবার ও ই এটার দৈর্ঘ্য দেওয়া আছে কত, 15। তাহলে সমকোণী ত্রিভুজ ও ই বি, এই সমকোণী ত্রিভুজটা থেকে, এই যে বড় সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এইখানে ভূমিটা পেয়ে গেছি, লম্বটাও জানা আছে। তাহলে আমি অতিভুজটা পেয়ে যাব। অতিভুজটা এই যে ওই স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার সমান হচ্ছে ওবি স্কোয়ার, ওই স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার সমানই হচ্ছে ওবি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। বেশ, তাহলে আমরা এখান থেকে কার মান বার করলাম, ওইর মানটা বসিয়েছি। এই যে ওইর মান 15, ইবি এর মান হচ্ছে 8, এগুলো বসিয়েছি। এখান থেকে ওবি এর মানটা পেলাম কত, 17। ওবিটা হচ্ছে কি না, ওবিটা হচ্ছে এই যে বৃত্তটার ব্যাসার্ধ। বেশ, এখন এই যে নিচের দিকে আমাকে এই জ্যাটার দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে দেখো, আমরা তো জানি যে একটা সাইকেলের চাকায় যে স্পোকগুলো লাগানো থাকে সেইগুলো যদি আমরা বৃত্তটার ব্যাস আকারে ধরি, তাহলে স্পোকগুলোর দৈর্ঘ্য সব জায়গায় সমান, অর্থাৎ এটাও তাহলে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইটার দৈর্ঘ্য মানে ওবির দৈর্ঘ্য যা হবে ওডির দৈর্ঘ্যও তাই হবে। তাহলে ওডির দৈর্ঘ্য সমানই হচ্ছে ওবির দৈর্ঘ্য, সমান হচ্ছে 17 সেমি। তাহলে এটা 17 সেমি পেয়ে গেছি। আবার আমরা জানি ও এফ, এখানে ছোট করে এফ লেখা আছে, তাহলে ও এফটা হচ্ছে 8 সেমি। তাহলে লম্বটা আমরা পেয়ে আছি, আমাদেরকে বার করতে হবে ভূমিটা, অতিভুজটাও জানা আছে। তাহলে
এখন সমকোণী ত্রিভুজ ও এফ ডি বা এফ ও ডি, যে সমকোণী ত্রিভুজ এফ ও ডি থেকে পাই কি না ও এফ স্কোয়ার প্লাস এফ ডি স্কোয়ার সমান হচ্ছে ও ডি স্কোয়ার। এখানে মানগুলো বসিয়েছি, এখান থেকে আমরা কি পাবো, এফ ডি এর মানটা পাবো। তো এখান থেকে আমরা বন্ধু দেখতে পেলাম যে এফ ডি স্কোয়ার সমান পেলাম 225, তাহলে এফ ডি সমান হচ্ছে 15। তাহলে এফ ডি যা পাবো, এই যে বন্ধু এখানে এফ ডি এর মান যা হবে সিডি হচ্ছে তার ডবল হবে, কারণ হচ্ছে আমরা ওই যে আগেই জেনেছি যে যা কে কেন্দ্রবিন্দুগামী যে কোনো সরলরেখা কি করে না সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই এফ ডি যা হবে এফ সি তাই হবে, তার মানে এফ ডিকে 2 দিয়ে গুণ করে দিলেই সিডি পেয়ে যাব। বেশ, তাহলে এক্ষেত্রে এফ ডি এর দৈর্ঘ্য আমরা পেলাম 15, তাহলে সিডি এর দৈর্ঘ্য হবে 2 ইন্টু এফ ডি মানে 2 ইন্টু 15 মানে 30 সেমি। তাহলে অপশান অনুযায়ী অপশান এটা হলো কারেক্ট অপশান। বেশ, এটা গেল 3-এর প্রশ্ন। এরপর আমরা দেখব 4-এর প্রশ্নটি। 1-এর দাগে 4-এর প্রশ্নটি বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষ কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। বেশ, এই যে একটা শঙ্কু আঁকা হয়েছে, এই শঙ্কুটির শীর্ষ কোণ অর্থাৎ গোটা কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর তাহলে অর্ধ শীর্ষ কোণটা কত হবে 30 ডিগ্রি। এখানে আমাকে বলে দিয়েছে যে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত না, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 14 সেমি। তাহলে এই যে এটা হয়ে গেল 14 সেমি। এই অর্ধ শীর্ষ কোণটা আমি পেয়ে গেছি 30 ডিগ্রি, যেহেতু গোটাটা 60 ডিগ্রি তাহলে অর্ধেকটা হবে 30 ডিগ্রি। আমাকে বলেছে যে কি বার করতে হবে না বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলে পাই আর এল থাকে, তাহলে এলটা হচ্ছে এই যে তির্যক বাহুটার দৈর্ঘ্য। তাহলে তির্যক বাহুটার দৈর্ঘ্য বার করতে গেলে দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ, কোনটা এ ও সি, এটা একটা সমকোণী ত্রিভুজ যেখানে এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে আমরা জানি যে ভূমিটা জেনে আছি, তাহলে ভূমিটা জেনে আছি, আমাকে বার করতে হবে অতিভুজটা। তাহলে ভূমি বাই অতিভুজ, সরি এইখানে 30 ডিগ্রি কোণটা এইটা, তার মানে এই নিচেরটা হচ্ছে ভূমি, তাহলে এইটা লম্ব, যে কোণটা করেছে তার নিচের বাহুটা হচ্ছে ভূমি। তাহলে এই এস ও সি, এই যে ও সি এইটা হচ্ছে ভূমি আর ও এটা হচ্ছে লম্ব, তাহলে ও সি অর্থাৎ হচ্ছে ভূমি, আর আমরা ওখানে ও এটা কি বলতে পারি লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে সেটা হয় সাইন থিটা। তাহলে এখানে লিখেছি সাইন 30 ডিগ্রি, তাহলে ও এর মান 14, এসির মানটাই আমাকে বার করতে হবে। তাহলে সাইন 30-র মান হচ্ছে 1/2, তাহলে এখান থেকে আমি কোনাকুনি গুণ করলে এসি সমান পেলাম 28, অর্থাৎ তির্যক উচ্চতা পেলাম এল, সেটা হচ্ছে 28 সেমি। আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, পাই মানে 22/7, আরটা আগেই পেয়ে আছি 14 সেমি, আর এলটা পেলাম 28, তাহলে কাটাকাটি করে কত পেলাম না 1232 বর্গ সেমি। তাহলে এখানে অপশানটা কোনটা পেলাম, বি এর অপশানটা। বেশ, এরপরে 5-এর প্রশ্নটি বলছে কোনো বৃত্তের 44 সেমি দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ হবে কত। বেশ, তাহলে পাশে আমরা একটি বৃত্তের ছবি অঙ্কন করেছি এবং বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে 45 ডিগ্রি, দুটি ব্যাসার্ধ দ্বারা একটি চাপ গঠন হয়। তাহলে বৃত্তের কেন্দ্রে কোণটা যেটা করেছে 45, সেটি যদি দুটো ব্যাসার্ধ দিয়ে আমি ঘিরে দিই তাহলে এইটা হচ্ছে চাপটা, বৃত্তর চাপটা, সেটা হচ্ছে 44 সেমি বলা আছে। তো আমরা সূত্রটা জানি এস ইকুয়ালস টু আর থিটা, এসটা হচ্ছে বৃত্তর চাপ, আর হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে থিটা হচ্ছে কেন্দ্রীয় কোণ। তাহলে এসটা আমাকে দেওয়া আছে 44 সেমি, থিটাটা 45, থিটাটাকে আমাকে সবসময় রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে 45 ডিগ্রি মানে হচ্ছে পাই/4। এটা কীভাবে পেলাম না 45, আমরা যদি পাই/180 দিয়ে গুণ করে দিই 45কে, তাহলেই এটা পেয়ে যাব। মানে ডিগ্রিতে আছে মানে ষষ্ঠিক পদ্ধতিতে আছে, আমাকে পায়ে নিয়ে যেতে হবে অর্থাৎ রেডিয়ানে নিয়ে যেতে হবে, মানে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, পাই/180 দিয়ে। 45কে পাই/180 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে এটা পেয়ে যাব পাই/4। বেশ, এখানে বসাচ্ছি, তাহলে 44 বসালাম এসের জায়গায়, আর এর জায়গায় বসাচ্ছি কত না 8টাই আমাকে বার করতে হবে, আর থিটার জায়গায় বসাচ্ছি হচ্ছে পাই/4। তাহলে এই যে 44 সমান আর ইন্টু পাই/4। বেশ, তাহলে আর সমান পাবো 4টা উপরে গুণ হয়ে যাবে, পাইটা নিচে আসবে। আবার আমরা জানি বৃত্তের ক্ষেত্রে পায়ের মান হচ্ছে 22/7,
এই যে পায়ের জায়গায় বসিয়েছি 22/6, এই 7টা উপরে চলে যাবে। দিয়ে কাটাকাটি করলাম, 11 দুগুণে 22, 4 11 44, আবার 2 দিয়ে কাটলো 2 দুগুণে 4, তাহলে 2 × 4 × 7 মানে 4 দুগুণে 8, 8 7 56, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলো 56 সেমি। বেশ, তাহলে এখানে অপশন অনুযায়ী কোনটা পেলাম বন্ধুরা অ্যান্সারটা হলো বি এর অ্যান্সার। বেশ, এরপর আমরা দেখব 1-এর দাগের শেষ প্রশ্ন অর্থাৎ 6-এর প্রশ্নটি। 1-এর দাগের 6-এর প্রশ্নটি বলছে মধ্যগামিতার মাপক 1টি 2টি 3টি 4টি, এটা অপশানে অনুযায়ী এখানে উত্তর হবে 3টি, অর্থাৎ সি এর অপশান। কি বন্ধু দেখে নি চলো। এই যে মধ্যগামিতার মাপক হলো 3টি, গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান 3টি। বেশ, এরপরে আমরা আসবো 2-এর প্রশ্নে। 2-এর দাগের প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 1-এর প্রশ্নটি বলছে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। এটা সবসময় 1 বছরে হয়, অর্থাৎ 1 বছরে সরল সুদেও যা সুদ হবে চক্রবৃদ্ধি সুদেও একই সুদ হবে। 2 বছরের ক্ষেত্রে কি সরল সুদে যেটা সুদ হবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, প্রথম বছরে যা সুদ পেলাম তার উপরে আবার সুদ চাপবে, তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্র থেকে চেঞ্জ হবে। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে সুদ যা হবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও সুদ তাই হবে। বেশ, তাহলে এটার উত্তর হবে 1 বছর। এরপরে আমরা আসছি 2-এর দাগের 2-এর প্রশ্ন। বলছে 4 + √15 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 4 - √15 হোল টু দি পাওয়ার 3/2 সমান কে √10 হলে কে এর মান নির্ণয় করতে বলেছে। বেশ, দেখো বন্ধু, এই যেটা দেওয়া আছে এখানে এটাকে লিখতে পারি 4 + √15 হোল টু দি পাওয়ার হাফ, তার মাথায় 3, কেন এইটা দুটোকে গুণ করলে 3/2 হয়, তাহলে টু দি পাওয়ার হাফটাকে ভেতরে নিয়েছি, বাইরে কিউবটাকে নিয়েছি, এটার ক্ষেত্রেও তাই করেছি। আর ডান দিকে কে √10 এটা রয়ে গেছে। বেশ, এরপরেতে আমরা ধরেছি, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে 4 + √15 হোল টু দি পাওয়ার হাফ, এটাকে ধরেছি, আর 4 - √15 হোল টু দি পাওয়ার হাফ এটাকে বি ধরেছি, অর্থাৎ প্লাসটাকে ধরেছি, মাইনাসটাকে বি ধরেছি। তাহলে প্রদত্ত রাশিটা কী হয়ে যাবে, a³ + b³ সমান হচ্ছে কে √10। a³ + b³ সূত্র হচ্ছে a + b × a² - ab + b² সমান কে √10টা থেকে গেছে যেমন আছে। বেশ, এরপরেতে এই a + bটা এখনই বসিয়ে দিয়েছি, এটা না বসালেও হতো, তাহলে এইটা বসিয়ে দিয়েছি। এখানে দেখো a² - ab + b², a² মানে হচ্ছে এইটার স্কোয়ার হবে, তাহলে টু দি পাওয়ার হাফের স্কোয়ার মানে এই যে হাফটা সরে যাবে, কারণ 2/2 মানে কেটে গেলে 1, তাহলে শুধুমাত্র কী হবে 4 + √15, এই যে 4 + √15 মাইনাস ab, এই যে এখানে abটাকে বার করেছি, দেখো এটা মানে টু দি পাওয়ার হাফ মানে কি √b সমান দেওয়া আছে 4 - √15 হোল টু দি পাওয়ার হাফ, মানে এটাও রুট, তার মানে টু দি পাওয়ার হাফগুলো হচ্ছে রুট করে, তাহলে এটাও রুট ইন্টু এটাও রুট, তাহলে দুটোই একই রুটের মধ্যে নিয়ে নিয়েছি। তাহলে দেখো a + b × a - b মানে হচ্ছে a² - b², a² মানে 4² মানে 16, মাইনাস b² মানে √15² মানে 15, তার মানে এখানে হলো 16 - 15 মানে √1, একটা হয়ে √1 মানে 1, তার মানে আমি দেখতে পেলাম a b এর মানটা এখানে পেলাম 1। তারপর একই রকম b², তাহলে b² যদি করি এই হাফটা সরে যাবে, তাহলে 4 - √15। বেশ, এই পোর্শনটাকে কিছু করিনি, আমি যদি এখানে আবারও বলছি a + b আকারেই রেখে দিতাম শেষ পর্যন্ত তাহলেও অসুবিধা ছিল না। তো এখানে তোমরা রেখে দিতে পারো a + b এরকম, আর এখানে দেখো ব্র্যাকেটগুলোকে সরিয়ে দিচ্ছি, তাহলে 4 + √15 - 1 প্লাস 4 - √15 প্লাস √15 - √15 কেটে গেল, ডান দিকটা সবসময় একই রয়ে গেছে কে √10, তাহলে এখানে দেখো 4 4 8, 8 থেকে 1 বাদ দিলে 7, ঠিক আছে, তাহলে এখানে 7 হলো, এটা a + b আকারে রয়ে গেছে, আর এটা হচ্ছে কে √10, উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি, মানে এটা স্কোয়ার হয়ে গেছে, এখানে স্কোয়ার ছিল না পরের লাইনে, এখানে স্কোয়ার, এটা 7-এর স্কোয়ার হয়ে গেছে, এখানে কে² √10-এর স্কোয়ার মানে হচ্ছে 10। বেশ, তাহলে এরপরেতে a + b এর হোল স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে a² + 2ab + b² হলো। তো তারপরে এখানে দেখো 7-এর স্কোয়ারটাকে আমি লিখে দিয়েছি 49, আর এখানে কে²
রুট 10টা হয়ে গেছে 10। বেশ, এর পরের লাইনে তাহলে দেখো এই যে রুটের মাথায় স্কোয়ার আছে, তার মানে রুট আর স্কোয়ারটা কেটে যাবে, তাহলে এখানে হবে 4√15 প্লাস 2, এই যে আবার রুট ওভার অফ এ বি, এই একই জিনিস এ বিটা হয়েছে, এ বির মানটা কত 1, আবার এখানে তাই যে বি স্কোয়ারের মানটা কত হচ্ছে 4 মাইনাস √15, আবার প্লাস √15 মাইনাস √15 কেটে গেল। তাহলে এখান থেকে আমি কত পেলাম বন্ধুরা, না এখান থেকে পেলাম হচ্ছে 4 4 8 আর 2 10 ইন্টু 49 সমান কে স্কোয়ার ইন্টু 10 10 10 কেটে গেল, তাহলে কে স্কোয়ার সমান 49, কে সমান হচ্ছে কত না প্লাস মাইনাস 7, এখানে একটা প্লাস মাইনাস হবে +7। বেশ, তাহলে এটা গেল 2-এর দাগের 2-এর প্রশ্নটির উত্তর। আমি আবারও বলছি, এখানে তোমরা এক কাজ করবে, সব থেকে সুবিধাজনক যেটা হবে, এ দেওয়া আছে, এখান থেকে এ স্কোয়ার বার করে নেবে। এ স্কোয়ারটা কত হবে, এ স্কোয়ারটা হবে 4 প্লাস √15, আর বি স্কোয়ারটা হবে কত 4 মাইনাস √15 দিয়ে, এটা এ প্লাস বি রেখে যেমন সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই বিটা এখানে বার করে নিয়েছি, দিয়ে বসিয়ে করে নেবে, তাহলে আরেকটু সুবিধা হবে। বেশ, এটা গেল 2-এর দাগের 2-এর প্রশ্নটি। এরপর আমরা দেখব 3-এর প্রশ্নটি, বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি হলে সি আর বাই ভি এর মানটা নির্ণয় করতে হবে। কার, না লম্ববৃত্তাকার চোঙের। এই যে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর, লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি সমান আমরা জানি 2πr/h, এইচটা হচ্ছে উচ্চতা, আর লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি সমান হচ্ছে πr²h ঘন একক। ঠিক আছে, তো সি আর বাই ভি মানগুলো বসিয়েছি, সি এর মানটা হচ্ছে 2πr/h ইন্টু আরটা আরই আছে, আর বাই ভিটা হচ্ছে πr²h। এখানে একটা এই যে দুটো আর এর সঙ্গে r² কেটে গেছে, এইচের সঙ্গে এইচ কেটে গেছে, পায়ের সঙ্গে পাই কেটে গেছে, তাহলে 2টা শুধুমাত্র পড়ে আছে, তাহলে অ্যান্সারটা কত হলো 2। এরপর 2-এর দাগের 4-এর প্রশ্নটি বলছে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে পি আর কিউ, এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। বেশ, কিউ আর সমান হচ্ছে 2√7 হলে পি আর এর মান নির্ণয় করতে হবে। বেশ, এবার আমরা ছবিতে যাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে আমাকে বলে দেওয়া আছে কি না হচ্ছে পি কিউ, এটা হচ্ছে কি বলে দেওয়া ছিল বন্ধুরা, না পি কিউটা আমাকে বলে দেওয়া ছিল বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে পি কিউ, আর আমাকে বলে দিয়েছে অর্ধবৃত্তস্থ কোণ কোনটা, পি আর কিউ, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, অর্থাৎ এটা 90 ডিগ্রি। আমাকে বলে দেওয়া আছে আর কিউ, এটা হচ্ছে 2√7 সেমি, আমাকে বার করতে হবে পি আর। দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ, কোনটা না পি আর কিউ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তার মধ্যে এইটা যদি লম্ব বলি তাহলে এটাকে ভূমি বলবো, আর এটা হচ্ছে সমকোণের ঠিক অপোজিট বাহুটা হচ্ছে অতিভুজ। তো এখানে আমাকে বলে দেওয়া আছে যে, কি বলে দেওয়া আছে বন্ধু, এই বৃত্তটির ব্যাস বলে দেওয়া আছে 4 সেমি, তাহলে ব্যাস যদি 4 সেমি হয়, না সরি ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেমি, তাহলে ব্যাসটা কত হবে 8 সেমি। তাহলে পি কিউ এর জায়গায় 8 বসাবো। তাহলে দেখো প্রথমে আমরা লিখবো সমকোণী ত্রিভুজ পি কিউ আর থেকে পাই পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান হচ্ছে পি কিউ স্কোয়ার। পি কিউ এর মানটা হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার, পি আর এর মানটা হচ্ছে 2√7 স্কোয়ার লিখেছি, আমাকে বার করতে হবে পি আর স্কোয়ার। বেশ, তো পি আর স্কোয়ারটা রেখে দিয়েছি, 2 স্কোয়ার হচ্ছে 4 আর √7 স্কোয়ার মানে 7, 4 7 28, আর 8 স্কোয়ার মানে হচ্ছে 64। এবার 28টাকে এদিকে নিয়ে গিয়ে মাইনাস হয়েছে, তাহলে কত পেলাম, দুটোকে বিয়োগ করে 36, তাহলে পি আর স্কোয়ার সমান 36 হলে পি আর সমান হচ্ছে 6 সেমি। তাহলে এখানে পি আর এর মানটা কত পেলাম 6 সেমি। বেশ, এটা গেল 4-এর প্রশ্নটি। এবার আমরা দেখব 5-এর প্রশ্নটি। 2-এর দাগের 5-এর প্রশ্নটিতে বলছে 1/sec² প্লাস 1/1 প্লাস cot² প্লাস 3 sin² এর মান ড্যাশ দেওয়া আছে। প্রথমে যেটা দেওয়া আছে আমরা লিখে নিয়েছি 1/sec²
প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। 1/sec মানে কস, তাহলে 1/sec স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা যেমন আছে রেখে দিলাম। আবার 1/কোসেক মানে হচ্ছে সাইন, তাহলে 1/কোসেক স্কোয়ারটাকে লিখেছি সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। এখন সাইন কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর মানটা হচ্ছে 1 প্লাস 3 সাইন স্কোয়ার থিটাটা রয়ে গেছে, তাহলে 1 প্লাস 3 সাইন স্কোয়ার থিটা এটা হলো উত্তর। এরপর আমরা দেখব 6এর প্রশ্নটি। 6এর প্রশ্নটি বলছে 16, 15, 17, 16, 15, x 19 তথ্যের সংখ্যার গুরু মান 15 হলে x এর মান কত? সংখ্যা গুরু মান অর্থাৎ যে সংখ্যাটা সব থেকে বেশি বার আছে সেটাই হলো সংখ্যা গুরু মান। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 16 কবার আছে 2 বার, 15 2 বার, 17 একবার, 19 একবার, তাহলে 15টাকে যদি সংখ্যা গুরু মান হতে হয় তাহলে এই এক্সের জায়গাও 15 বসাতে হবে, তবেই 15টা 3 বার হবে, তবেই আমি বুঝতে পারবো যে 15 সংখ্যাটাই সব থেকে বেশি বার আছে। তাহলে তথ্যের সংখ্যার গুরু মান 15 হলে এক্সের মানও হবে কত? 15। বেশ, তো এগুলি গেল 2এর দাগের প্রশ্ন। এরপর আমরা আসবো 3এর দাগের প্রশ্ন, যেগুলি কিনা সত্য কি মিথ্যা আমাকে বলতে হবে। 3এর দাগের 1এর প্রশ্নটি বলছে অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয় না। এক্ষেত্রে এটি হবে মিথ্যা, কারণ এই ধরনের ক্ষেত্রে এগুলিকে বলা হয় মানে সমান সময়ের ব্যবধানে যদি পয়সা নিয়োজিত করে সেগুলোকে বলা হয় সরল অংশীদারি কারবার। তো সেই জন্যে 3এর দাগের 1এর প্রশ্নটির উত্তর হবে মিথ্যা এবং আসল উত্তরটি কী হবে? সরল অংশীদারি কারবার বলে। এই ধরনের অংশীদারি কারবারগুলিকে বলা হয় সরল অংশীদারি কারবার। এরপরে আমরা দেখব 3এর দাগের 2এর প্রশ্নটি। 3এর দাগের 2এর প্রশ্নটি বলছে 3টি বাস্তব সংখ্যা ABC ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাতি B এর মান অসংজ্ঞাত হবে যখন A ও C বিপরীত চিহ্নযুক্ত হবে। অবশ্যই করে 3টি ক্রমিক সমানুপাতির মধ্য সমানুপাতিটা B, তাহলে আমরা লিখতে পারি A/B সমানুপাতি, ধরো এরকম ধরনের বিষয়টা বন্ধু, যে A/B সমানুপাতি B/C, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি A/B সমান হচ্ছে B/C, তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে হলো B² সমান হচ্ছে AC, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি B সমান হচ্ছে √AC। দেখো এখন A আর C যদি বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে A আর C এর গুণ করলে কি হবে? ঋণাত্মক হয়ে যাবে, মানে একটা প্লাস একটা মাইনাস গুণ করলে এখানে ভেতরে মাইনাস আসবে, রুটের ভেতরে মাইনাস মানে সেইটাকে অসংজ্ঞাত হয়ে যাবে, তখন বিটা অসংজ্ঞাত হয়ে যাবে, সেটাই এখানে বলেছে যে বি এর মান অসংজ্ঞাত হবে। তাহলে এই ঘটনাটা কিন্তু সত্য। বেশ, 3এর দাগে 3এরটা বলছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB ব্যাস, AB হচ্ছে বৃত্তের ব্যাস, অ্যাঙ্গেল ADC 120 ডিগ্রি হলে অ্যাঙ্গেল BAC এর মান হবে 40 ডিগ্রি। দেখা যাক, তাহলে নিচের ছবিটা দেখো বন্ধু, ABCD হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার মধ্যে ABটা হচ্ছে ব্যাস, অ্যাঙ্গেল ADC এটা হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো এইটা যেহেতু বৃত্তের ব্যাস, তাহলে এই যে C কোণটা এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ এই ওপরে C কোণটা 90 ডিগ্রি হলো। আবার আমরা জানি এই যে প্রথম থেকে যদি দেখায় অ্যাঙ্গেল ABC অর্থাৎ এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস ডি কোণটা, বি কোণটা সমান হবে 180 ডিগ্রি মাইনাস ডি কোণটা। কেন না বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে অ্যাঙ্গেল ABC অর্থাৎ বি কোণটা হলো 60 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি মানে হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত? 180 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি 90 ডিগ্রি মানে 150 ডিগ্রি, আর তাহলে 150 ডিগ্রি যদি হয় তাহলে এই কোণটা এর অর্থাৎ এই কোণের অর্ধেক অ্যাঙ্গেল CAB বা BAC যাই বলি না কেন, তাহলে এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের যোগফল, তাহলে 90 যোগ 60, তাহলে 90 যোগ 60 মানে হচ্ছে 150, তাহলে 180 থেকে 150 বাদ দিলে হয় 30, আমাকে এখানে দেওয়া আছে কত? 40। তাহলে এটা সত্য না মিথ্যা? না এটা হলো মিথ্যা। বেশ,
এবার আমরা দেখব 3-এর দাগে 4-এর প্রশ্নটি বলছে একটি অর্ধগোলকের ঘনফল হচ্ছে ভি, ঘনফল অর্থাৎ আয়তন, ব্যাসার্ধ আর হলে আর সমান হবে √3v/2π। চলো দেখে নিই। এই যে অর্ধগোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক, তাহলে আয়তন হয় অর্ধগোলকের ক্ষেত্রে, গোটা গোলকের ক্ষেত্রে হয় 4/3πr³, অর্ধগোলকের ক্ষেত্রে 2/3πr³। তাহলে ভি সমান হচ্ছে 2/3πr³। তাহলে r³ সমান পাবো 3টা ওপরে যাবে, 2টা নিচে আসবে, পাইটাও নিচে যাবে, তাহলে হবে 3v/2π। তাহলে আর সমান হবে 3v/2π হোল টু দি পাওয়ার 1/3। তাহলে আমাকে দেওয়া আছে √3v/2π। তাহলে √3v/2π মানে হচ্ছে হোল টু দি পাওয়ার 1/2, কিন্তু আমার এলো হোল টু দি পাওয়ার 1/3। তাহলে বিবৃতিটি যেটা দেওয়া আছে সেটা মিথ্যে। বেশ, এরপর আমরা দেখব 5-এর প্রশ্নটি। 5-এর প্রশ্নটি বলছে cos 9α সমান sin α, যেখানে আলফাটা হচ্ছে তোমার কত বলে দেওয়া আছে 9 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। tan 5α মান নির্ণয় করতে, tan 5α মানটা বলে দেওয়া আছে 1। এটা সত্য না মিথ্যা আমাকে দেখতে হবে। তো এক্ষেত্রে আমরা লিখেছি যে cos 9α সমান হচ্ছে sin α, এটা দেওয়া আছে। sin α মানে জানি cos 90 - α, তাহলে sin আলফাটাকে লিখেছি cos 90 - α, দুদিক থেকে cosটাকে সরিয়ে দিয়েছি, তাহলে 9α সমান হচ্ছে 90 - α। এই মাইনাস আলফাটাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস হয়ে গেল। তাহলে 9α + α মানে 10α সমান হচ্ছে 90 ডিগ্রি, আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি বাই 10 মানে 9 ডিগ্রি। আলফার মানটা কত পেলাম 9 ডিগ্রি। আমাকে বলেছি যে tan 5α মান বার করতে, তাহলে tan 5 আলফার মান হচ্ছে 9 ডিগ্রি, তাহলে হচ্ছে 5 9 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে যেটা দেওয়া আছে সেই বিবৃতিটা সত্য। এবার আমরা দেখব 3-এর দাগের 6-এর প্রশ্নটি বলছে একটি খেলায় 5 6 7 8 9 10 11 12 13 14 15 নাম্বার পাওয়া গেল, নম্বরের গড় হচ্ছে 10। তাহলে এটা আমাকে যাচাই করতে হবে। তাহলে সব কটা নাম্বারকে যোগ করব বাই যতগুলি সংখ্যা আছে তত দিয়ে ভাগ করব। কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে মোট 11টা সংখ্যা আছে, তাহলে বাই 11 করব। বেশ, তাহলে কি করেছিস সংখ্যাগুলির গড় সব কটাকে যোগ করেছি বাই 11 দিয়ে ভাগ করেছি, সব কটাকে যোগ করে দেখা যাচ্ছে যে 110 আসছে, তাহলে 110কে 11 দিয়ে কাটলে 10 হয়, তাহলে সংখ্যাগুলির গড় হচ্ছে 10, এটা সত্য। বেশ, এগুলি গেল 3-এর দাগের প্রশ্ন। এরপর আমরা আসবো 4-এর দাগের প্রশ্নে। 4-এর দাগের 1-এর প্রশ্নটি বলছে বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল বছরের সুদ আসলের 27/8 গুণ হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার বলে দেওয়া আছে, বছরে সুদ আসলের কত গুণ হবে 27/8 গুণ হবে। বেশ, চক্রবৃদ্ধি আমরা ধরে নিয়েছি প্রথমে যে চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 8%, আসল সমান x টাকা ধরে নিয়েছি। আমাকে এটাই বার করতে হবে, 8%টাই বার করতে হবে। তাহলে আসল যদি x হয় তাহলে সুদ আসলে কত হবে 27/8 ইন্টু x টাকা হবে। সময়টা বলে দেওয়া আছে 1 বছর। আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল সেটা a সমান হয় p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার t। সুদ আসল হচ্ছে 27x/8, পিটা হচ্ছে আসল সেটা হচ্ছে x, তাহলে সেটা x বসিয়েছি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 1 কারণ বলা হচ্ছে না বছরটা 1 বছর। বেশ, তো এক্ষেত্রে দেখো বন্ধু প্রথমত সমানের এপারে ওপারে এক্সটা কেটে গেছে, কারণ দুটোই ওপরে আছে, তা সমানের ওপরে ওপরে কেটে যায় আমরা জানি, তাহলে এক্সটা কেটে গেছে। তাহলে 27/8 সমান হচ্ছে 1 প্লাস r/100। তো এখান থেকে প্রথমে আমরা কি করলাম 1টাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এলাম, দিয়ে বিয়োগ করলাম, মানে লসাগু করলাম আর কি। তো লসাগু করার পর দেখতে পাচ্ছি আমরা কত হলো না 27 - 8/8, তো এখানে বিয়োগ করলে হচ্ছে 19/8, আর এদিকে থাকলো r/100। তো 4 দিয়ে কাটলাম, সমানের নিচে নিচে কাটে, 8কে কেটে 2 লিখলাম 4 দিয়ে, আর 100কে কেটে 25 হলো। এবার কোনাকুনি গুণ করছি, তাহলে 2r সমান পেলাম কত, এই যে 2r সমান পেলাম 19 ইন্টু 25 মানে হচ্ছে 475, তাহলে r সমান হচ্ছে 475/2%। তাহলে এটা গেল 4-এর দাগের 1-এর প্রশ্নটির উত্তর। বেশ, আচ্ছা এই অঙ্কটির ক্ষেত্রে উত্তরের সঙ্গে তোমরা মিল পাবে না। এখানে যদি উত্তরের সঙ্গে মিল খুঁজতেই হয় তাহলে সময়টাকে এখানে তোমাকে 3 বছর করতে হবে, অর্থাৎ এখানে 3 হবে, তখন এটাকে 27/8 এটাকে লিখবো 3/2, তার মাথায় কিউব দিয়ে দুদিক থেকে কিউবটা সরিয়ে দেবো, সেক্ষেত্রে আমরা উত্তরটা কত পাবো 50%। বেশ, এরপরে আমরা আসবো 4-এর দাগের 2-এর প্রশ্নে। 4-এর দাগের 2-এর প্রশ্নটিতে বলছে
কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত হচ্ছে 3:2। লাভের 5% দান করার পর এ 1197 টাকার লভ্যাংশ পেলে সমগ্র লাভ সমান কত হবে? বেশ, তাহলে আমাকে যেহেতু সমগ্র লাভ বার করতে হবে, তাহলে আমরা ধরে নিলাম যে সমগ্র লাভটা হচ্ছে x টাকা। এ ও বি এর মূলধনের অনুপাত আমাকে দেওয়া আছে 3:2। আবার বলে দেওয়া আছে লভ্যাংশ থেকে 5% দান করে দেওয়ার পর 5% দান করে দিয়েছি, তাহলে লভ্যাংশ থেকে 5% আমি যেই দান করে দিলাম, তাহলে বাকি লভ্যাংশ সমান কত হবে? এক্স মাইনাস এক্সের 5% মানে এক্স ইন্টু 5/100। কাটাকাটি করে আমি দেখতে পেলাম কত পেলাম, লসগু করার পর 19x/20 টাকা। এটা এই লভ্যাংশটা আমার পড়ে আছে। তাহলে এ পাবে কত? এই লভ্যাংশের 3/2 যোগফল, তাহলে 3/5, তাহলে লাভ ইন্টু 3/5 এটা পাবে এ। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি, কি বলতে পারি বন্ধু, না এইটা সমানই হচ্ছে 1197। তো এরপরেতে কি করব না, আমরা এখান থেকে এক্স এর মানটা বার করব। তাহলে কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে 57x সমান আমরা পেলাম কত? 1,19,700। তো এখান থেকে আমরা 57টাকে নিচে নামিয়ে দিলাম, তা 57 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে বন্ধু? মানে 1197কে 57 দিয়ে কাটাকাটি করলে হবে 21। তাহলে 21-এর বিটে দুটো শূন্য বসে যাবে, তাহলে এক্স সমান হচ্ছে 2100 টাকা। তাহলে আমরা বলতে পারি যে মোট লভ্যাংশ সমান হচ্ছে 2100 টাকা। তাহলে এটা গেল 4-এর দাগে 2-এর প্রশ্নটি। 4-এর দাগে 3-এর প্রশ্নটিতে বলছে x² প্লাস ax প্লাস 8 সমান 0 এবং x² প্লাস bx প্লাস a সমান 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ বীজ হচ্ছে 2 হলে এ ও বি এর মান নির্ণয় করি। সাধারণ বীজ মানে হচ্ছে 2টা হচ্ছে প্রথম সমীকরণেরও বীজ, আবার 2টা দ্বিতীয় সমীকরণেরও বীজ। বেশ, তো কি করেছি, প্রথমে এই যে x² প্লাস ax প্লাস 8 সমান 0 সমীকরণের একটি বীজ হচ্ছে 2, তাহলে যেহেতু এই সমীকরণটার একটি বীজ 2, তাহলে x এর জায়গায় আমরা 2 বসাতে পারি। তো 2 বসানোর পর মানে এই যে x এর জায়গায় 2 বসিয়েছি, তাহলে 2² প্লাস 2, এই যে x এর জায়গায় 2, তাহলে 2a প্লাস 8 সমান 0। এখান থেকে a এর মানটা আমি কত পেলাম? -6। আবার পরের যে সমীকরণটা দেওয়া আছে অর্থাৎ x² প্লাস bx প্লাস a সমান 0 সমীকরণের একটি বীজ 2, এই সমীকরণটার একটা বীজ 2, তাহলে x এর জায়গায় আবার 2 বসাতে পারবো। আর মজার বিষয়টা কি, a এর মানটা আমি পেয়েছি -6, তাহলে a এর জায়গায় আমি কত বসিয়ে দেবো? -6। a এর জায়গায় -6 বসানোর পর শুধুমাত্র b পড়ে থাকবে, তাহলে b এর মানটা কত হবে? -2/-2, মানে b এর মানটা হবে 1। তাহলে a এর মানটা পেলাম -6, a এর মানটা পেলাম -6 আর b এর মান পেলাম 1। তাহলে এই দুটো হলো অ্যান্সার। ঠিক আছে, বেশ বন্ধু, এবার আমরা দেখব 4-এর দাগে 4-এর প্রশ্নটি। 4-এর দাগে 4-এর প্রশ্নটি বলছে যদি x সমান 7 প্লাস 4√3 হয় তাহলে 1/√x এর মান নির্ণয় করি। বেশ, তো x সমান হচ্ছে 7 প্লাস 4√3, তাহলে 7টাকে লিখেছি 4 প্লাস 3। যেহেতু √x বার করতে হবে, আমি x² মানে স্কোয়ার ফর্মে নিয়ে আসবো একে, তাহলে 4টাকে লিখেছি 2², 3টাকে লিখেছি √3² প্লাস 4√3টা যেমন আছে থেকে গেল। এবার দেখো এটা একদম কোন ধরনের চলে এলো না, a² প্লাস 2, এটা হচ্ছে 2, বিটা হচ্ছে √3 প্লাস b² মানে হচ্ছে √3 হোল স্কোয়ার। তাহলে দেখো 2 2 4, 4√3 এটা চলে এলো, √3² এখানে রয়ে গেছে আর 2² রয়ে গেছে, তার মানে a² প্লাস 2ab প্লাস b² মানে a প্লাস b তার হোল স্কোয়ার। এবার যখন আমি √x বার করবো, এদিকে স্কোয়ারটা উঠে গেল। এবার 1/√x বার করছি, তার মানে এদিকটাও উল্টে যাবে, তাহলে 1/ কি হয়ে যাবে 2 প্লাস √3। বেশ, তাহলে এখন 2 মাইনাস মানে 2 প্লাস √3-র অনুবন্ধীকরণে দিয়ে ওপর নিচে আমি গুণ করব। তাহলে 2 মাইনাস √3 দিয়ে ওপর নিচে গুণ করেছি, তাহলে 2 মাইনাস √3 দিয়ে ওপর নিচে গুণ করার পরে নিচেটা হয়ে গেল a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a² মাইনাস b² মানে 2² মাইনাস √3², 2² মানে 4, √3² মানে 3। আর উপরে যেমন আছে থেকে গেল 2 মাইনাস √3টা থেকে গেছে, তাহলে নিচেটা হলো 1, তার মানে উত্তরটা কত পেলাম? 2 মাইনাস √3। বেশ, এবার আমরা দেখব 4-এর দাগের 5-এর প্রশ্নটি। বলছে দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে। এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে পি কিউ ও আর এস বিন্দুতে ছেদ করে। বলছে অ্যাঙ্গেল এ পি আর 80 ডিগ্রি, বি আর পি সমান 78 ডিগ্রি, অ্যাঙ্গেল এ কিউ এস এবং
অ্যাঙ্গেল BSQ এর মান নির্ণয় করি। তো আমরা যদি এক্ষেত্রে ছবিটা আঁকি তাহলে ধারণাটা পুরো স্পষ্ট হয়ে যাবে। এই যে এখানে দুটি বৃত্ত পরস্পরকে A আর B বিন্দুতে ছেদ করেছে, আর বলছে A বিন্দুগামী সরলরেখাটা বৃত্ত দুটিকে একটা P আর Q বিন্দুতে ছেদ করেছে এবং B বিন্দুগামী সরলরেখাটা R ও S বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো বন্ধু, বিষয়টা হলো এই ধরনের, আমরা কোনটায় কাজে লাগাবো না, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হচ্ছে সম্পূরক, এটাকে আমরা কাজে লাগাবো। আমাকে কোন কোন কোণের মান নির্ণয় করতে হবে না, এখানে বলেছে এই যে এই দুটি কোণের মান নির্ণয় করতে হবে, AQS আর BSQ, মানে এই কোণ দুটোর মান আমাকে নির্ণয় করতে হবে। কিভাবে আসবো, অঙ্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কিভাবে করেছি, তা আমি একবার ছবি থেকে বুঝিয়ে দিচ্ছি। এইটা 80 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, আর বৃত্তস্থ কোণগুলির বিপরীত, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়, সম্পূরক হয়। তাহলে এটা 80 ডিগ্রি হলে এটা 100 ডিগ্রি, এইটা 100 ডিগ্রি, আর এটা একটা সরলরেখা, তাহলে সরলরেখার গোটা কোণটা হয় কত, 180। তাহলে এইটা 100 ডিগ্রি, তাহলে এই দিকের কোণটা কত ডিগ্রি হলো, 80 ডিগ্রি। তাহলে এই দিকের কোণটা 80 ডিগ্রি হলে আবার ওই একই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। তাহলে এইটা এখান থেকে ভালো করে বুঝবে, এখানে 80, তাহলে এটা 100, এটা 100 মানে এটা 80, এটা 80 মানে এটা 100, ঠিক আছে। একই রকমভাবে এইটা 78 ডিগ্রি, মানে এই পাশের কোণটা হচ্ছে 102 ডিগ্রি, এইটা 102 ডিগ্রি মানে এই পাশের কোণটা হচ্ছে 78 ডিগ্রি, এইটা 78 ডিগ্রি মানে এই কোণটা হচ্ছে 102 ডিগ্রি। তার মানে এই কোণটা 102 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে কত ডিগ্রি হলো বন্ধুরা, 80 100 80 100, ঠিক আছে। এভাবেই করা আছে, দেখে নাও একবার। এই যে বন্ধু 102 ডিগ্রি একটা উত্তর, আর একটা উত্তর হচ্ছে 78 ডিগ্রি, ঠিক আছে। বেশ, এবার আমরা দেখব 4-এর দাগের 6-এর প্রশ্নটি। 4-এর দাগের 6-এর প্রশ্নটিতে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি জ্যা, B বিন্দুতে অঙ্কিত বর্ধিত স্পর্শক বর্ধিত, এখানে AD দেওয়া ছিল, এটা AO হবে, AO কে T বিন্দুতে ছেদ করেছে। যদি অ্যাঙ্গেল BAT সমান 25 ডিগ্রি হয় তবে BTA এর মান কত। বেশ, তাহলে ছবিটা আমরা প্রথমে দেখে নিই, তারপরেই আমরা বুঝে যাব কিভাবে করতে হবে। এই যে বন্ধু, এটা একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের ABটা হলো একটি জ্যা, তারপরে বলেছে যে বর্ধিত AO কে T বিন্দুতে ছেদ করে, কোনটা না, B বিন্দুতে অঙ্কিত স্পর্শক, B বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এখানে AO কে যদি আমি বর্ধিত করি সেটা কোন বিন্দুতে ছেদ করে, T বিন্দুতে ছেদ করে। আবারও যদি একবার বলে দিই, ছবিটা আমরা যদি ঠিক মতন এঁকে ফেলতে পারি অঙ্কটা কিন্তু সহজেই হয়ে যাবে। আর একবার বলে দিই যে ও কেন্দ্রীয় বৃত্তের ABটা হলো জ্যা, B বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত AO কে T বিন্দুতে ছেদ করে। আমাকে দেওয়া আছে BAT সমান হচ্ছে 25 ডিগ্রি, তাহলে BAT এই কোণটার মান হচ্ছে 25 ডিগ্রি। আমাকে বার করতে হবে কোন কোণটার মান, BTA মানে এই উপরের এই কোণটার মান আমাকে বার করতে হবে। দেখো বন্ধু, OA আর OB দুটোই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই দুটো বাহু সমান মানে এই কোণ দুটোও সমান। এই বাহুটার বিপরীত কোণ এটা, এই বাহুটার বিপরীত কোণ এটা, বাহু দুটো সমান মানে কোণ দুটোও সমান। তাহলে একটা 25 ডিগ্রি দেওয়া আছে, মানে আরেকটাও কত হবে, 25 ডিগ্রি। বেশ, এবার OBT সমান হচ্ছে 90 ডিগ্রি। OBT কেন হচ্ছে, স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তাহলে এটা 90 ডিগ্রি। বেশ, তাহলে এটা 90 ডিগ্রি। আবার ABT, অ্যাঙ্গেল ABT, এ দেখো এইটা 90, নিচেরটা 25, তার মানে আমি পেয়ে গেলাম গোটা কোণটা কত, 115 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ABT থেকে পাই, ত্রিভুজ ABT এই যে বড় ত্রিভুজটা, সেই ত্রিভুজ থেকে পাচ্ছি, দেখো এইটার মান আমরা জেনে গেছি 115 ডিগ্রি, এইটার মান আমরা জেনে গেছি 25 ডিগ্রি। আমরা জানি তিনটে কোণের যোগফল 180 হয়, তাহলে এই কোণটা হবে 180 মাইনাস এই দুটো কোণের যোগফল, 180 মাইনাস 115 প্লাস 25, তার মানে এখানে উত্তরটা কত পেলাম, 40 ডিগ্রি। বেশ, এবার আমরা দেখব 4-এর দাগের 7-এর অঙ্কটি। বলছে ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা AB ও CD কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি
এবি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেমি হয় তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? এই অঙ্কটা যেমন ইম্পর্টেন্ট, একটু বড় হয়তো হতে পারে, কিন্তু একটু বুঝে নিলেই কিন্তু খুবই সহজ। চলো বন্ধু দেখি কিভাবে করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে ছবিটা এঁকে নিতে হবে। এই যে একটা প্রথমে আমরা কি করেছি না, একটা বৃত্ত এঁকেছি। বৃত্তের দুটি জ্যা, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি। বেশ, এখানে বলে দেওয়া আছে যে একটা জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি আর একটা হচ্ছে 24 সেমি, এবং বলে দেওয়া আছে জ্যা দুটো হচ্ছে কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত এবং পরস্পর সমান্তরাল। এখন আমাকে বার করতে হবে কি না, আমাকে বার করতে হবে জ্যা দুটির মধ্যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বার করতে হবে। জ্যা দুটির মধ্যে দূরত্ব দেওয়া আছে 17 সেমি। তাহলে দেখো বন্ধু, এইটাও জ্যা, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে আমি ধরে নিয়েছি যে ব্যাসার্ধ সমান হচ্ছে আর। দেখো এইখানে এই যোগ কেন্দ্রবিন্দুগামী যে কোনো সরলরেখা যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই দিকটা 5 হবে, গোটাটা 10, মানে এইটা 5, এটা আর। আমি এই ওপরে ও ই, এই ও ইটাকে আমি ধরেছি এক্স, তাহলে ও এফ এই নিচের পোর্শনটা কত হবে 17 মাইনাস এক্স, কেন গোটাটা 17, এইটা এক্স হলে এই নিচের পোর্শনটা হবে 17 মাইনাস এক্স। এবার দুটো সমকোণী ত্রিভুজ নিয়ে করব। প্রথমে ওপরের সমকোণী ত্রিভুজটা থেকে পাবো আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 5 স্কোয়ার, কারণ 10-এর হাফ হবে এই দিকটা। এই যে আর স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। দেখো আরটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এই যে 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান আর স্কোয়ার, এই দিকে ত্রিভুজটা থেকে পেলাম। তাহলে এখান থেকে পেয়ে থাকলাম কি না 25 প্লাস এক্স স্কোয়ার সমান আর স্কোয়ার। আবার এখান থেকে পাবো আর স্কোয়ার সমান 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, আর এই গোটাটা 24 মানে এটা 12 প্লাস 12 স্কোয়ার। এই যে 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার। এইখান থেকে দুটো থেকেই আমি কি করলাম, এই 1 আর 2 নাম্বারিং করলাম, দিয়ে 1 ও 2 থেকে পাই কি পাই বন্ধুরা, পাই বলতে প্রথমে এই যে প্রথমটাতেও আর স্কোয়ার আছে, দ্বিতীয়টাতেও আর স্কোয়ার আছে, তাহলে আর স্কোয়ার প্রথম আর স্কোয়ার মানে 1 আর 2 থেকে পাই, মানে এই আর স্কোয়ারের জায়গায় আমি এখানে আর স্কোয়ারের জায়গায় বসিয়ে দিচ্ছি 25 প্লাস এক্স স্কোয়ার। এই যে 25 প্লাস এক্স স্কোয়ার বসিয়ে দিয়েছি। এই আর স্কোয়ারের মানটা তো 25 প্লাস এক্স স্কোয়ার, এটা এখানে এসে বসিয়ে দিয়েছি, মানে 1 আর 2 থেকে আর স্কোয়ারটাকে এলিমিনেট করলাম। তো এখান থেকে আমাকে কি করতে হবে না, একটা দ্বিঘাত সমীকরণ পাবো। এই দ্বিঘাত সমীকরণ থেকে এক্সের মানটা বার করতে হবে। এক্সের মানটা কত বেরিয়েছে বন্ধু, 12। এটা তোমরা সহজ মানে ধীরে ধীরে ক্যালকুলেশন করলেই সহজভাবে বার করে নিতে পারবে। এই যে এখানে যখনই আমি স্কোয়ারটাকে ভাঙবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, 12 স্কোয়ার হচ্ছে 144, 25 এক্স স্কোয়ারটা থাকবে, এক্স স্কোয়ার দুদিকে কেটে যাবে, দিয়ে এখান থেকে দ্বিঘাত সমীকরণও আসবে না, ভুল বললাম আমি, এখানে একঘাত সমীকরণই আসবে, যেখান থেকে এক্সের মানটা সহজেই আমরা বের করে নিতে পারবো। বেশ, তো যেই আমরা এক্সের মানটা পেলাম, আমাদেরকে বার করতে হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো আমরা 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটি সমীকরণে এক্সের মানটা বসাবো, তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাব, আর এর মানটা পেয়ে যাব। এই যে আমরা দেখতে পেয়েছি 1 নম্বর সমীকরণে যেই আমি এক্স স্কোয়ারের মানটা বসিয়েছি, তাই আর স্কোয়ার সমান পেলাম হচ্ছে 169, তার মানে আর সমান 13, তার মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম 13 সেমি। বেশ, এরপরে আমরা দেখব 8-এর প্রশ্নটি। 8-এর প্রশ্নটি বলছে একটি 4√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া যায় তবে আয়তন নির্ণয় করি। মানে 4√2 ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধাতব গোলক থেকে একটি ঘনক কেটে নেব, যে সর্ববৃহৎ যে ঘনকটি কেটে নেওয়া যাবে তার আয়তনটা আমাকে বার করতে হবে। বেশ, তো দেখো বন্ধু, একটা গোলকের মধ্যে থেকে একটা ঘনক কেটে নেব, তার মানে এই ঘনকটার কর্ণের দৈর্ঘ্য যা হবে গোলকটার ব্যাসার্ধ তাই হবে। তাহলে প্রথমত ঘনকের বাহুর দৈর্ঘ্য এ ধরলাম, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a, গোলকটার ব্যাসার্ধ তাই হবে। গোলকটার ব্যাসার্ধ কত দেওয়া আছে, ওই যে প্রথমেই ওই জন্য লিখে রেখেছি ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমানই হবে গোলকের ব্যাসার্ধ। গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে বন্ধু, আচ্ছা গোলকের ব্যাসার্ধ হবে না, এটা গোলকের তো ব্যাস। এই যে এটা যদি গোলক হয়, এই গোটাটা হচ্ছে গোলকের ব্যাস, তাহলে এটা হবে গোলকের ব্যাস। তাহলে ঘনক সর্ববৃহৎ যে
ঘনকটা কেটে নেওয়া যাবে, তাহলে তার কর্ণের দৈর্ঘ্যের সঙ্গে গোলকের ব্যাসটা সমান হবে। ব্যাসার্ধটা আমাকে বলে দিয়েছে 4√2, তাহলে তাকে 2 দিয়ে গুণ করলেই ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে গোলকটার ব্যাস যা, ঘনকটার কর্ণের দৈর্ঘ্য তাই। ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a, তাহলে ব্যাসার্ধ বলে দেওয়া আছে 4√2, তাহলে ব্যাস 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 × 4√2। তাহলে এখান থেকে a এর মানটা আমরা কত পেলাম, √3টা নিচে নেমে গেল। √3 দিয়ে আমরা উপর নিচে গুণ করছি, কারণ নিচে করণী না রাখাই ভালো। না রাখাই ভালো মানে নিচের করণীটাকে করণী মুক্ত করতে হয়। তাহলে √3 দিয়ে উপর নিচে গুণ করলে √3 3 হয়ে গেল। তাহলে 8, আর এদিকে √2 আর √3 মিলিয়ে √6 হলো। তাহলে এর মানটা হলো 8√6/3। ঘনকের আয়তন হচ্ছে a³, তাহলে 8√6/3 তার কিউব। তাহলে এই উপরে 8√3টা 3 বার হবে, আর নিচে 3টা 3 বার হবে। এই যে √8 3 বার লিখেছি, √6 3 বার লিখেছি, তাহলে √6 × √6টা এটা 6 লিখেছি, আর একটা √6 থেকে গেছে। এবার 3-এর সঙ্গে √6 কেটে গিয়ে একটা 2 হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আয়ত ঘনকটার আয়তন হলো 1024√6/9 ঘন সেমি। বেশ, এরপরে আসছে 9-এর প্রশ্নটি। বলছে 2 মুখ খোলা লোহার তৈরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে কত, 35 সেমি, বহির্ব্যাসার্ধ 12 সেমি এবং অন্তর্ব্যাসার্ধ 10 সেমি হলে চোঙটিতে কত ঘন সেমি লোহা আছে। কত ঘন সেমি লোহা আছে মানে আমাকে আয়তন বার করতে বলেছে। এখানে কি করে বুঝবো, এখানে এককটা দেখি আমি বুঝে যাবো। ঘন সেমি, ঘন সেমি কার আয়তন হয়, মানে ঘন সেমি কী হয়, কার একক, আয়তনের একক। তার মানে আমাকে এখানে আয়তনটাকে বার করতে বলেছে। বেশ, তাহলে বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ দুটোই আছে, মানে ফাঁপা, বিষয়টা হচ্ছে ফাঁপা। তাহলে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে 35 সেমি, অন্তর্ব্যাসার্ধ R1 5 সেমি, বহির্ব্যাসার্ধ R2 হচ্ছে 6 সেমি। তাহলে আয়তন হবে পাই R2² - R1² × h, মানে পাই R² h হয়। আরটা হচ্ছে R2² - R1²। ঠিক আছে, ফাঁপা হলে এইটা হচ্ছে সূত্র। তাহলে এখানে R2 এর মানটা বসিয়েছি, R1 এর মান বসিয়েছি, H এর মান বসিয়েছি, কাটাকাটি করে কত এসছে বন্ধুরা, না আয়তনটা এসছে 1210 ঘন মিটার। ঘন মিটার কি করে হলো বন্ধু, এটা তো ভুল লেখা হয়েছে, এখানে সেমি হবে, ঘন সেমি। ঠিক আছে, তাহলে কত ঘন সেমি লোহা আছে, না 1210 ঘন সেমি লোহা আছে। বেশ, এবার আমরা দেখব 10-এর অঙ্কটি। বলছে এ ও বি দুটি পরস্পর পূরক কোণ, প্রমাণ করো যে sin A + sin B তার হোল স্কোয়ার সমান হচ্ছে 1 + 2 sin A cos B। বেশ, প্রথমত এ আর বি দুটি পূরক কোণ, মানে A + B = 90 ডিগ্রি। তাহলে এখান থেকে B সমান পাবো 90 ডিগ্রি মাইনাস A। গোটাটাকে আমি এতে নিয়ে যাব, তাহলে বি এর মানটা আমাকে বার করে রাখতে হবে। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাম পক্ষটা লিখবো, অর্থাৎ LHS, sin A + sin B তার হোল স্কোয়ার। sin A + sin মানে A + B তার হোল স্কোয়ার, মানে A² + 2AB + B²। বি যেখানে যেখানে পাবো সেখানে সেখানে লিখবো 90 ডিগ্রি মাইনাস A। দু জায়গায় আছে, তাহলে দু জায়গায় লিখেছি 90 - A। তাহলে sin 90 - A মানে cos A, বাকিগুলো পরিবর্তন হবে না কিছু। এই যে sin² এটা রয়ে গেছে, 2 রয়ে গেছে, sin A রয়ে গেছে। sin 90 - A মানে cos A, sin² 90 - A মানে cos² A, sin² A + cos² A এটাকে এক কাছে লিখেছি। কেন না এইটার মান হচ্ছে 1, তাহলে এটাকে 1 লিখেছি, আর 2 sin A cos এটা থেকে গেছে। তাহলে 1 + 2 sin A cos A এটাই প্রমাণ করতে দিয়েছে। তাহলে এটা গেল 10-এর প্রশ্ন। 11-র দাগের প্রশ্নটিও ত্রিকোণমিতি থেকে দিয়েছে। বলছে cos A + sec A = 2 হলে cos⁴A + sin⁴ এর মান কত। এই যে আমরা প্রথমে লিখেছি যেটা দেওয়া আছে, cos A + sec A = 2, sec A মানে হচ্ছে 1/cos A, দিয়ে লসাগু করেছি, cos এটা লসাগু হয়েছে, তাহলে cos² A + 1 = 2। 1 + cos² A বা cos² A + 1 সমান হবে cos, এটা ওই দিকে গুণ হয়েছে, তাহলে 2 cos² A, এটা 2 cos A হবে। ঠিক আছে, 2 cos A। বেশ, 2 cos এটাকে এবার বাঁ দিকে নিয়ে এসেছি, তাহলে cos² A - 2 cos A + 1 = 0। এটা দেখতে কীরকম টাইপের, এরকম টাইপের। দেখো বন্ধুরা, x² - 2x + 1 = 0, এটা মানে হচ্ছে x - 1 তার হোল স্কোয়ার সমান 0। তাহলে সেই অনুযায়ী হয়েছে cos A - 1 তার হোল স্কোয়ার সমান 0, মানে এটা হচ্ছে cos A - 1 তার হোল স্কোয়ারকে ভাঙলে এটা পাওয়া যাবে। ঠিক আছে,
তাহলে হোল স্কোয়ারটা 0 মানে কস এ মাইনাস ওয়ানও সমান সমান 0 হবে। তাহলে কস এ সমান হবে 1, কস এ সমান 1 হলো, তো কস কত ডিগ্রির মান 1 হয়? কস 0 ডিগ্রি, দুই দিক থেকে কস সরে গেল, তাহলে এ সমান 0 ডিগ্রি। এবার যেটা বার করতে দিয়েছে সেখানে আমি বসিয়ে দেবো। তাই কস টু দি পাওয়ার 4a প্লাস সাইন টু দি পাওয়ার 4a, তাহলে কস টু দি পাওয়ার 0 ডিগ্রি প্লাস সাইন টু দি পাওয়ার 0 ডিগ্রি। কস টু দি পাওয়ার 0 মানে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1 টু দি পাওয়ার 4, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে 0 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 4 মানে 1। বেশ, এরপর আমরা দেখব 4-এর দাগের শেষ প্রশ্ন অর্থাৎ 12 প্রশ্নটি। বলছে নিচের রাশি তথ্যের যৌগিক গড় হচ্ছে 15 হলে কে এর মান কত হবে? এই ছক থেকে আমাকে বলতে হবে। বেশ, যৌগিক গড় 15 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি যৌগিক গড়টা বার করব, দিয়ে 15-র সঙ্গে সমান করে দেবো। এই যে আমি লিখেছি প্রথমে চলরাশি যেগুলো দেওয়া আছে, তারপর পরিসংখ্যা যেগুলো দেওয়া আছে, দিয়ে এটা xi এটা fi, মানে চলরাশিটা xi আর পরিসংখ্যাটা হচ্ছে fi, দিয়ে দুটোকে গুণ করেছি। 5 6 30, 10k, 15 6 90, 20 10 200, 25 5 125, দিয়ে fiটা যোগ করেছি, মানে সামেশন fi বার করেছি, সামেশন fi xi বার করেছি। এখানে কেটা তো এর সংখ্যাগুলোর সঙ্গে যোগ হবে না, সেই জন্য পাশে প্লাস কে আকারে লিখতে হবে, এখানেও তাই। 10kটা তো সংখ্যাগুলোর সঙ্গে যোগ হবে না, তাহলে পাশে প্লাস 10k আকারে লিখে রেখে দিতে হবে। এবার আমরা জানি যৌগিক গড়ের সূত্র হচ্ছে সামেশন fi xi বাই সামেশন fi, মানগুলো আমি বসালাম। এইটা সমান কত দেওয়া আছে? 15। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি যে ওই যেটা বেরিয়েছিল 445 প্লাস 10k বাই 27 প্লাস k, এটা সমান 15। কোনাকুনি গুণ করলাম, কে এগুলোকে একদিকে নিয়ে গেলাম, সংখ্যাগুলোকে আরেক দিকে নিয়ে গেলাম, সেখান থেকে আমি দেখতে পেলাম 40 সমান হচ্ছে 5k, তাহলে কে সমান হচ্ছে 40/5, তার মানে কে এর মান কত পেলাম? 8। তাহলে এটা গেল সেকেন্ড পেজ অর্থাৎ 73 নাম্বার পেজের 1-এর দাগ থেকে 4-এর দাগ অবধি প্রশ্নগুলির উত্তর। নেক্সট ভিডিওতে আমরা 3য় নম্বর পেজ নিয়ে তোমাদের সামনে হাজির হব। এর মধ্যে কোনো জায়গায় যদি কোনো প্রশ্ন নিয়ে ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।